সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আছি সাজেক। আমার সাথে আছে মুর্শেদ ভাই, আর আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আপনার নাম কি ভাই? ফজর আলী ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা পথে সবগুলো দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে পুরো শহরটা এখান থেকে দেখা যায়, আর বাকি রাস্তা আমরা ক্যামেরার মধ্যে ধারণ করব যেতে যেতে। কোরবানির দিন আমি আর মুর্শেদ মিলে সেদিন গেলাম। তো হঠাৎ করে পরিকল্পনা করলাম, বাংলাদেশের যতগুলো পর্যটন কেন্দ্র আমি গেলাম তার মধ্যে সাজেকটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে এমন একটা পর্যটন কেন্দ্র যেখানে বারবার গেলেও মনটা ভরে না। আমরা যাচ্ছি সাজেক, আমার সাথে আছে মুর্শেদ ভাই। আমি খুব ক্লান্ত, আমরা বাইকে করে আসছি। চান্দের করে গাড়ি করেও আসা যায় তো, কিন্তু প্রথমত নামার জন্য আসলে এই বাইকে করে আসা খরচটা একটু বেশি। তারপরে সাজেকে নির্দিষ্ট দেখার কিছু নাই, নির্দিষ্ট করে বলার কিছু নাই যে এখানে এই জিনিসটা দেখার জন্য যাচ্ছি। আসলে যেতে যেতে এই পথের আশপাশে পাহাড়িদের জীবন, সুন্দর দৃশ্যগুলো, এইটাই দেখার ব্যাপার। এখানে নতুন কিছু আর দেখার ব্যাপার নাই। যে আবার সেখানে আরেকটা ব্যাপার হচ্ছে, সাজেক যেহেতু একটা পাহাড়ি অঞ্চল, সেখানে উপর থেকে সব দৃশ্যগুলো দেখা যায় এবং পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করা যায়। এবং এমনকি এটা উচ্চতা এত বেশি হওয়ার কারণে, সাজেকের পাহাড়ের উচ্চতা বেশি হওয়ার কারণে সেখান থেকে মেঘ স্পর্শ করা যায়। এটাই সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। সাজেকে অনেকে বলে কিছু নেই, কিন্তু আমি মনে করি সাজেকে এমন কিছু আছে যেটা বাংলাদেশের আর কোনো জায়গায় আমি পাইনি। বলে আপনি কয় জায়গায় গেছেন? আমি অনেক জায়গায় গেছি, বাংলাদেশের মোটামুটি বড় বড় পর্যটন কেন্দ্র সবগুলো আমার দেখা শেষ, কিন্তু আমাকে এত মায়ায় কোথাও ফেলেনি। এত একটি আকর্ষণীয় জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে মন চায়, এমন কোথাও হয় নাই। আমি যেখানে একবার যাই সেখানে বারবার যেতে, কোথাও আমি দ্বিতীয়বার যাওয়ার আমার ইচ্ছা থাকে না। যদিও কক্সবাজার বিভিন্ন কারণে কয়েকবার যাওয়া হলো, পাঁচবারের মতো যাওয়া হয়েছে, কিন্তু সাজেক আমার কাছে এমন একটা জায়গা মনে হয়েছে যেখানে একবার গেলে আপনার মন ভরবে না। সেখানে অন্তত 2-4টা দিন থাকতে পারেন, এমন করে গেলেই আপনি মোটামুটি আপনার সন্তুষ্টি হবে যে হ্যাঁ, তারা হচ্ছে কোলাহল পছন্দ করেন না বা একা থাকতে পছন্দ করেন না আমার মতো। তাদের জন্য বেস্ট একটা পর্যটন কেন্দ্র এটা। সেখানে শুধু প্রকৃতির শব্দগুলো থাকবে, প্রকৃতির সাউন্ড থাকবে, সেখানে কোনো ডিস্ট্রাকশন থাকবে না। আমি পাহাড়ের এক পাশে বসবো। অতঃপর সাজেক পৌঁছলাম। থাকার ইচ্ছে ছিল না, সন্ধে হয়ে গেলেও তারপর বৃষ্টি, এর মধ্যে আবার ঈদ হওয়ায় সেখানে কোনো হোটেল ছিল না। তাই অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল খুঁজে পেলাম, সেখানে রাত্রি যাপন করলাম। টাকাটা ফ্যাক্টর ছিল না, কিন্তু সেখানে ওই ঈদের সময় সিজন হওয়াতে আগে থেকে বুকিং করা লাগে। আমরা বুকিং করি নাই, সেই জন্য আমাদের হোটেল খুঁজে পেতে অনেক কষ্ট হলো। তারপরেও সাজেক যাওয়ার পর সেখানে এই এত কষ্টের ভিতরে সুন্দর দৃশ্যগুলো, মেঘগুলো দেখার পরে সব কিছু ভুলে গেলাম। এই জন্য আমি বলি, আমার ছোট্ট একটা জীবনে আমি যতগুলো পর্যটন কেন্দ্রে গেলাম, আমার কাছে এত ভালো কোথাও লাগেনি, বা মনে হয় যে এখানে আরও 2 দিন থাকি। আমার আসার সময় মনটা কেমন যেন করছিল। তো ইচ্ছা আছে আরও যাওয়ার, বারবার যাওয়ার। এই দৃশ্যটার মধ্যে মেঘগুলো যে যাচ্ছে বাতাসের মধ্যে, কিছুটা দেখা যাচ্ছে, যদি খেয়াল করে দেখতে পারবেন। আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, কুয়াশার মতো অনেকটা। দূরের পাহাড়ে যখন দেখা যায়, সাজেকের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত্রের দৃশ্যটা দিন থেকেও বেশি আকর্ষণীয় ছিল। এই অল্প একটু জায়গার ভিতরে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষগুলো যেন উৎসবে মেতে উঠেছিল। ঈদ ছিল, এর মধ্যে বৃষ্টিও ছিল কিছুটা, বাহিরে মানুষ উৎসব মুখর ছিল, জন্য রাতটা একটু স্পেশাল মনে হচ্ছিল সেদিন। আর রাত্রিবেলা আমি সবচাইতে যে বিষয়টা উপভোগ করি সেটা হচ্ছে সাউন্ড, প্রকৃতির সাউন্ডটা, ঝিঝি পোকার আওয়াজটা, বিভিন্ন প্রজাতির পোকা মাকড়
পাখির আওয়াজগুলো অসাধারণ। রাত্রিকালীন যে শব্দটা, এটা অসাধারণ। সেটা নির্জন পাহাড়ে গেলে সেটা পাওয়া যায়। তো খুব ভালো হতো যদি আমি মোবাইলটা না নিয়ে যাইতাম বা কোনো ডিভাইস না থাকতো, তাহলে আমার এই ভ্রমণটা আরও ফলপ্রসূ হতো। সেখানে ছবি তুলতে আর ভিডিও করতে আমার সময়টা গেল, এটা আমার খুব খারাপ লাগলো। এটা আমার জন্য ডিস্ট্রাকশন ছিল। মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস না থাকতো সবার মাঝে দেখতে সবাই ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, সবাইকে দেখাতে হবে। আমি চেষ্টা করছি যে এই লৌকিকতা বা তুলনা মানুষকে দেখাইতে হবে একটা জিনিস, এগুলো থেকে দূরে থাকতে। সাজেকের সবচাইতে আকর্ষণীয় একটা ব্যাপার হচ্ছে এখানে পাহাড়ের চূড়ে একটা মসজিদ, মসজিদের ভিতরে অনেক সুন্দর। তো এটা এমন একটা জায়গা স্থাপন করা হয়েছে যে এটা সব দিক থেকে দেখা যায় মসজিদটা, এবং এখান থেকে বসে আপনি সাজেকের চারপাশে ফুল ভিউটা দেখা যায়। এরপরের দিন ফজর নামাজ পড়ে আমি আর মোর্শেদ বের হলাম হাঁটতে। নামাজ পড়েই কংলাক পাহাড়ে গেলাম। যাওয়ার সময় দৃশ্যগুলো যেমন গরমকালে কেমন জানি কুয়াশার মতো, আসলে এগুলো কুয়াশা না, দেখতে যদিও মনে হয় এগুলো ম্যাঘ ছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে 18,000 সেখানে শুনশান নীরবতা আমি উপভোগ করছিলাম। যে নিচে খুব দূরে নিচের আশপাশে বিভিন্ন প্রজাতির পশু পাখি, ফল মূল এত উপরে এই জিনিসগুলো আমি অবজার্ভ করছিলাম, যেগুলো কুয়াশার মতো দেখা যাচ্ছে সবগুলো একটা গ্রাম খেয়াল করলে যেগুলো মর্তার মধ্যে বাতাসের সাথে একটা গ্রাম থাকে, সেটা অবজার্ভ করতে পারে। যারা প্রকৃতি প্রেমী তারা শুধু এটা অনুভব করতে পারে। যদি কোনো ডিস্ট্রাকশন থাকে, নারী কিংবা মোবাইল এই ধরনের কোনো কিছু থাকে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার অতীত, আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অতীত নিয়ে টেনশন, সব কিছু কেমন যেন সব কিছু ডিলেট হয়ে গেল। সব কিছু কেমন যেন মেমোরি যেমন ফরম্যাট হয়ে গেলে যেমন ছিল তেমন আমি একদম প্রেজেন্টে ছিলাম। এই জন্য এইটা সবচেয়ে আমার কাছে ভালো লাগলো যে একদিন বা তার থেকে কি বেশি কিছু সময় আমি সাথে ছিলাম। সেখানে টোটালি আমি বর্তমানে ছিলাম, প্রেজেন্টে ছিলাম। এটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকেই অনেক নেশা করে শুধু প্রেজেন্টে থাকার জন্য, তার অতীত ভবিষ্যতের চিন্তাগুলো করে থাকার জন্য, কিন্তু আমার কাছে এই পর্যটনটা, ভ্রমণটা আমার একটা নেশার মতো। এটা আমাকে প্রেজেন্টে থাকতে সহায়তা করে, এটা আমি খুব এনজয় করি। তাদেরকে আর একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই ছোটো ছোটো ঘরগুলা, কাঠের ঘরগুলা। কাঠের যে কত সুন্দর ঘর হইতে পারে, কত রকমের ঘর হইতে পারে, কাঠ দিয়ে কত ডিজাইন করা যেতে পারে, এটা আপনি সাথে গেলে, সাথেকের রিসোর্টগুলো, কটেজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর কারুকার্য হতে পারে, কত কত দারুণ ইঞ্জিনিয়ারিং হতে পারে। সে পাহাড়িদের জীবনটা খুব কাছ থেকে দেখা, তাদের বাচ্চাদের সাথে দুষ্টামি করা, তাদের লাইফস্টাইলটা খুব কাছ থেকে অবজার্ভ করা যায় আর কি। এখানে হচ্ছে খাগড়াছড়ির একজন এমপি, ওনার হোটেলের সামনে এখানে প্রজাপতি ফুলগুলোর মধ্যে এটা আমি ভিডিও করলাম নিজে।